ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা মাটির নিচের ফসল নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে আছেন ডক্টর দুলাল চন্দ্র মান্না, প্রোগ্রাম কোঅর্ডিনেটর, রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, বিশ্বভারতী। নমস্কার। নমস্কার। মাটির নিচের ফসল বলতে আমরা কোন কোনগুলোকে বুঝবো? মাটির নিচের ফসল বলতে আমরা সাধারণত বুঝি ওল, কচু, অনেক সময় মান কচু, এইগুলো। তাই এই যে ওল চাষের কথা, আমি প্রথমে একটু ওলের ব্যাপারে জানতে চাইবো আপনার কাছ থেকে, যে ওল চাষে কেন কৃষক বন্ধুরা উৎসাহিত হবেন বা কেন করবেন তারা? প্রথমত ওলটা যে সময় আমাদের বাজারে আসে সেই সময় বর্ষাকালের সবজি টান পড়ে, তারপরে শীতের সবজিটাও আসে না। সেই সময় যেহেতু বাজারে একটা সবজির টান পড়ে, এই জন্য আমাদের দেখবেন যে ওই সময় ওল এবং কচুটা বেশি বাজারে পাওয়া যায়, কারণ ওই সময় এটা তৈরি হয়। আর বাজারে যে সবজির চাহিদা কিন্তু এই মাটির নিচের ফসল যেগুলো ওল এবং কচু মেটায়। এটা তো একটা দিক। কি কি খাদ্যগুণ আছে ওলে? ওলের মধ্যে আছে কার্বোহাইড্রেট, স্নেহজাতীয় ফ্যাট, তারপর ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ভিটামিন ইউ, রিবোফ্লাভিন ইত্যাদি। ক্যালসিয়াম তো বোধহয় বেশ ভালো পরিমাণে আছে, 50 আছে। অর্থাৎ একটা গুণগত মানও আছে, পৌষ্টিক গুণও আছে। এছাড়া ওল খেলে যাদের আমাশার প্রবলেম আছে, তাছাড়া যাদের কোষ্ঠকাঠিন্য আছে, যাদের খুব হয় গ্যাস হয়, কারণ ওল খেলে কিন্তু পায়খানা পরিষ্কার হয়। সেই কারণে ওলটা কিন্তু আমরা যাদের প্রেশার আছে তারা কিন্তু ওলটা খেতে পারেন। তবে যাদের ব্লাড সুগার আছে তারা কিন্তু ওলটা খেতে পারবেন না, কারণ যেহেতু এটা মাটির নিচের ফসল। ওলের ক্ষেত্রে সময়টা কখন নির্বাচন করা হয়? ওলটা দুভাবে হয়। একটা হচ্ছে যারা ভাদ্র মাসে তুলবেন তারা সাধারণভাবে ফাল্গুন মাসে বসান, আর যারা বীজল হিসেবে রাখবেন তারা এই বর্ষাকালে বসান। সুতরাং একটা হচ্ছে মাঘের শেষ, ফাল্গুনের প্রথম, আরটা হচ্ছে এই আষাঢ় শ্রাবণ। কচুর তাই, কচু ফেব্রুয়ারি মাসে বসানো যায়, ওই সময় বসানো যায়। এই সময় দেখবেন বাজারে কচু অলরেডি আমদানি হয়ে গেছে, সেটা যারা আর্লি বসিয়েছিল সেটা বাজারে নিয়ে আসছে। আর যারা পরে বসাবেন তারা কিন্তু আবার ওই পুজোর আগে তারা তুলবেন। জলবায়ু আর মাটি ঠিক কিরকম প্রয়োজন? কচুর ক্ষেত্রে সাধারণত একটু স্যাঁতস্যাঁতে আবহাওয়া দরকার হয়, আর ওলের ক্ষেত্রেও ঠিক তাই। তবে ওল সাধারণত যেখানে বৃষ্টিপাত 1000 থেকে 2500 পর্যন্ত বৃষ্টিপাত হয় সেখানে কিন্তু ওল লাগানো যায়। আবার যেখানে আপনার কচুর ক্ষেত্রে সেখানে 700 থেকে 1000 মিলিমিটার পর্যন্ত বা তার বেশি মিলিমিটার হয় বছরে বৃষ্টিপাত, সেখানে কিন্তু কচু লাগানো যায়। ওলের ক্ষেত্রে না আমাদের একটা খুব পুরনো কথা চালু আছে যে ওল খেলেই নাকি গলা ধরে, এবং কচুর ক্ষেত্রেও আছে, অনেকেই ভয়ে খান না, কিন্তু এখন বোধহয় অনেক ধরনের জাত এসে গেছে না? সেই জাতগুলো যদি আপনি একটু উল্লেখ করেন। আমাদের এখানে পশ্চিমবাংলাতে দুটো জাত ছিল, আমাদের এখানে বীরভূমেও একটা জাত আছে, সেটা হচ্ছে আমরা বলি সেনকাপুরের ওল। এখানে বীরভূমে সেনকাপুর বলে একটা জায়গা আছে। এছাড়া সাঁতরাগাছিতে একটা, হাওড়ার সাঁতরাগাছিতে ওখানে একটা লোকাল ওল হয়, সেটা হচ্ছে সাঁতরাগাছির ওল। এছাড়াও যেটা এখন যেটা বাজারে এসেছে সেটা হচ্ছে কাভুর এবং বিধান কুসুম। কাভুরটা হচ্ছে অ্যাকচুয়ালি কাভুরটা নাম নয়, এটা হচ্ছে গজেন্দ্র। অন্ধ্রপ্রদেশের কাভুর জেলাতে এই ওলটা হতো বলে ওই কাভুরের নামে চলে এসছে, এটা কাভুর বলে। তবে এটার হচ্ছে ভ্যারাইটিটার নাম হচ্ছে গজেন্দ্র। এখানে কিন্তু রাফাইটস খুব কম আছে, মানে প্রায় নেই, অলমোস্ট নীল, তার জন্য কিন্তু গলা ধরে না। কিন্তু দেশি ওলগুলোর ক্ষেত্রে গলা ধরে, যেহেতু রাফাইটসটা বেশি আছে। আর কচুর ক্ষেত্রে কি হয়, কচুর ক্ষেত্রে অনেক সময় গলা চুলকায়। তার কারণটা হচ্ছে যদি কচুটা খুব স্যাঁতস্যাঁতে বা জলা জায়গায় লাগানো যায়, যেখানে খুব সবসময় বেশি জল আছে, মানে অতিরিক্ত জল দিলে কিন্তু কচুটাতে গলা চুলকাবে। কচুটা যদি একটু ড্রাই ক্লাইমেটে হয় তাহলে কিন্তু কচু গলা চুলকাবে। এছাড়া কচুর অনেক জাত আছে আমাদের এতে। যদি আমরা চাষ করতে যাই সেখানে দেখা যাবে যে প্রায় 7-8 রকমের জাত আছে। যেমন নদিয়া লোকাল একটা আছে, NDC 1 আছে, NDC 2 আছে, NDC 3 আছে। এছাড়া মুক্তকেশী এবং উচ্চ ফলনশীল হিসাবে সাতামুখী, এরপর শ্রী রেশমি, শ্রী পল্লবী ইত্যাদি জাতগুলো কচুর ক্ষেত্রে অনেক ভ্যারাইটি আছে কচুর। বীজ শোধনের ক্ষেত্রে আপনি কি বলবেন? বীজ শোধনের ক্ষেত্রে আমরা সাধারণভাবে হচ্ছে ডাইথেন বা ইন্ডোফিল, যেটা আমরা বাজারে পাওয়া যায়, ইন্ডোফিল M45, যেটা ম্যানকোজেব, সেটা হচ্ছে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি আমরা ওকে শোধন করে নিই, যেমন আমরা আলু শোধন করি ঠিক তেমনি শোধন করে 15-20 মিনিট রেখে তারপর আমরা ও থেকে লাগাতে পারি। তাতে যে ছত্রাক জাতীয় রোগগুলো থাকবে সেগুলো নষ্ট হয়ে যাবে। সাধারণভাবে ওল কচুতে খুব বেশি রোগ হয় না, অনেক সময় গোড়া পচা রোগটা হয়, কিন্তু সেই জন্যই আমরা যদি প্রথমের থেকে একটা বীজ শোধন করে নিই তাহলে সেই রোগ থেকে আমরা মানে গাছগুলো মুক্তি পাবে বা গাছগুলো ভালো থাকবে। কিভাবে লাগাতে হবে?
লাগাবার জন্য আগে বীজটাকে শোধন, আমি যদি ওলের ক্ষেত্রে আসি, বীজটা শোধন করে নিতে হবে। শোধন করে নেওয়ার পর সারি থেকে সারির দূরত্ব হচ্ছে 2.5 থেকে 3 ফুট, আর গাছ থেকে গাছের দূরত্ব 2 থেকে 2.5 ফুট, এই দূরত্বে ওলগুলো বসাতে হবে। এবং ওই 1.5 ফুট গর্ত খুঁড়ে যতটা আমরা জৈব সার দিতে পারবো ততটাই কিন্তু ওল ভালো হবে। সেখানে ধরুন 20 থেকে 25 কিলো জৈব সার একটা গর্তে যদি আমরা দিতে পারি, বা যত আবর্জনা আছে দিতে পারি, কারণ এটা কিন্তু অনেকটা বড় হয়। কারণ আমরা দেখেছি যে 500 গ্রাম ওলের বীজ লাগিয়ে প্রায় বছরে 20 থেকে 21 কেজি পর্যন্ত ওল হয়েছে এক বছরে। এবং সেটা যেখানে কাঠের ছাইয়ের গাদা তার পাশে লাগিয়ে দেওয়া হয়েছিল এবং সেটা হালকা পেয়েছে, চারদিকে বেড়েছে। তো সুতরাং এটা ওলের যে সাইজটা, বীজের সাইজটা হবে 500 গ্রাম মিনিমাম, সেইভাবে একটা পিস করে লাগাতে হবে। এবং গড়ে এরা 3 থেকে 4 কিলো হয়, এবং যা খরচ করা হয় তার প্রায় 3 গুণ থেকে 4 গুণ লাভ হয় ওলের ক্ষেত্রে। খুবই ভালো, খুব ভালো ফসল। এবং এদের মতো এত লাভ কিন্তু কোনো ফসলে হয় না। আর একটা জিনিস হচ্ছে যে এটা চুরি হওয়ার ভয় থাকে না। আমরা আলু কি করি, আলুটা খোঁড়ার পরে কিন্তু আমাদের কোল্ড স্টোরেজে ছাড়া আলু নষ্ট হয়ে যায়, কিন্তু ওল কচু আপনি বাড়িতে রাখতে পারবেন একটু ছাওয়া জায়গাতে, এর জন্য কোল্ড স্টোরেজে দরকার হয় না। সুতরাং এই চাষগুলো অর্থাৎ ওদিকেও একটা খরচ বেঁচে যায়। এবং আমাদের বীরভূমে প্রায় এই চাষটা ছিল না, কিন্তু গত কয়েক বছর ধরে, আমরা প্রায় 7-8 বছর ধরে এখানে এই চাষটা করার ফলে বীরভূমের চাষিরা এখন দুমকা, মানে ঝাড়খণ্ডের দুমকা, বর্ধমান এবং মুর্শিদাবাদের যে চাষিরা, তাদেরকে বীজ ওল কিন্তু আমাদের বীরভূম জেলার চাষিরা সাপ্লাই করছে। এটা শুনলে অবাক লাগবে, সত্যি। এবং যেটা আগে আমাদের ওলটা আসতো বাইরে থেকে, হাওড়া থেকে বা নদিয়া থেকে, সেটা কিন্তু আমাদের এখানকার ওলটা এখন বাইরে যাচ্ছে। এবং যেটা বলতে গিয়ে আমি অন্যদিকে চলে এলাম, সেটা হচ্ছে যে একটা গর্তে 15 থেকে 20 কিলো মতো জৈব সার দিয়ে গাছটা বসিয়ে দেওয়া হলো। ওই 500 গ্রাম সাইজের পিস করে ভালোভাবে শোধন করে, তারপরে যখন গাছটা স্প্রাউট বেরোবে, তারপরে তখন রাসায়নিক সার দেওয়া হয়। সাধারণভাবে 150 থেকে 200 গ্রাম মতো ইউরিয়া, 1 থেকে 150 গ্রাম মতো সিঙ্গেল সুপার ফসফেট এবং 100 গ্রাম মতো মিউরেট অফ পটাশ, এইটা মিশিয়ে দুবারে গাছের গোড়ায় দিয়ে মাটি চাপা দিতে হবে। এবং যতটা হালকা করা যাবে মাটিটা, ততটা কিন্তু ওল বাড়বে। কচুর ক্ষেত্রে আবার যদি আমরা করি, তাহলে দেখা যাবে যে ওখানে 1.5 ফুট বাই 2 ফুট দূরত্বটা, হ্যাঁ 1.5 ফুট মানে গাছ থেকে গাছ, আর হচ্ছে সারি থেকে সারি 2 ফুট, এবং 8 থেকে 9 ইঞ্চি গভীর করে মোটামুটি কচুগুলো বসাতে হবে। এবং কচুতেও জৈব সার কিছুটা দিতেই হবে, ভালোই দিতে হবে যতটা দেওয়া যায়। সেখানেও ধরুন 15 থেকে 20 টন জৈব সার প্রায় আপনার 1 হেক্টরে, মানে 7.5 বিঘেতে লাগে। এবং সেখানে নাইট্রোজেন লাগে 80 কেজি, 60 কেজি এবং 60 কেজি, অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট, পটাশ, এটা প্রতি হেক্টরে অর্থাৎ 7.5 বিঘেতে। এবং সেখান থেকে প্রায় আমরা 30 থেকে 40 টন আমরা প্রতি হেক্টরে 7.5 বিঘেতে আমরা যেখানে পেতে পারি, কচুর ফলন পেতে পারি, প্রচুর। আর ওলের ক্ষেত্রে যেখানে আমাদের দেশি ওল ধরুন 22 থেকে হয়তো 26 টন আমাদের এখানে হয়, সেটা এর ক্ষেত্রে আপনার যেগুলো উচ্চ ফলনশীল ওল, তার ক্ষেত্রে প্রায় 70 থেকে 80 টন পার হেক্টরে, মানে 7.5 বিঘাতে, এবং প্রায় 4 গুণ এর হয়। আর তাছাড়াও যেটা হচ্ছে যে এখানে কিন্তু রোগ পোকার বিশেষ একটা আক্রমণ দেখা যায় না, আর চুরিরও একটা ভয় থাকে না, যেহেতু মাটির নিচে ফসল। এই যে ওরা যে লাগালেন, এই জায়গাটাতে আমি আপনাকে একটু থামালাম, কারণ আমার যেটা জানবার যে কৃষক বন্ধুদের কোন কোন দিকগুলো এবার মাথায় রাখতে হবে ওলের ক্ষেত্রে এবং কচুর ক্ষেত্রে। লাগানো তো হলো, যত্ন সারও দেওয়া হলো, কিন্তু আর কোনো পরিচর্যার প্রয়োজন আছে? পরিচর্যাটা হচ্ছে যেন ঘাস আগাছাগুলো পরিষ্কার করা, তারপরে যদি গরমের সময় জল সেচন করা। এরপরে যদি দেখা যায় যে অনেক সময় দেখা যাবে চাষি ভাইদের এই সময়, বিশেষ সময়, এই সময় যারা ওল লাগিয়েছেন, পাতাগুলো ঝলসে যাচ্ছে গরমে, মানে টেম্পারেচারটা এবারে অ্যাবাভ 42 যদি হয়, তাহলে কিন্তু কচি পাতাগুলো ঝলসে যাবে। তো অনেক সময় চাষিরা ভয় পেয়ে যান। হ্যাঁ, সেটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি এক্সট্রিম গরম পড়ে তখন হয়ে যেতে পারে, তবে পরে ঠিক হয়ে যাবে। আর অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন ধরে একই জমিতে চাষ করতে করতে অনেক সময় ভাইরাস এসে যায়, বা দীর্ঘদিন ধরে ওই একই বীজ ওরা ব্যবহার করছে, সেখানে অনেক সময় ভাইরাস চলে আসে। তো সেই জন্য মাঝে মাঝে বীজ পাল্টানো দরকার, এবং নিজের বীজটা নিজে রাখা দরকার, আর বীজটাকে শোধন করা দরকার। এছাড়াও যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে আমাদের দেশি ওলে অনেকগুলো করে বেরোয় পাশ থেকে, সাইড থেকে। এই ওলের ক্ষেত্রে ওই প্রথমে 1টা বা 2টো বেরোবে,
আচ্ছা, যেগুলো তার উচ্চ বেশি, ফলনশীল। উচ্চ ফলনশীল। এবারে এইখানে একটা ব্যাপার আছে যে যারা ভাদ্র মাসে ওল বিক্রি করবেন তারা কিন্তু প্রথম যে গাছটা বেরোবে সেইটা রাখবেন। কেন? তার কারণটা হচ্ছে যে দ্বিতীয় গাছটা হলে আবার ওর ম্যাচুরিটির দেরি আসবে। এর ওলের ম্যাচুরিটির ব্যাপার থাকে, ওল এবং কচু। ওলের অনেক সময় কচুর ক্ষেত্রে কি করা হয়, যখন ফুল এসে যায় গাছগুলোকে মুড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ ভেঙে দেওয়া হয়। মুড়িয়ে দিয়ে বেঁধে দিলে কি হয় না, ওর যে উপরের গ্রোথটা, সিউডো গ্রোথ স্টেমের যে গ্রোথটা, সেটা চেক হয়ে যায়। আর তখন এটা ভালো গ্রোথ হয়, মানে এটার মানে রাইজমটার বা এটার কন্দ্রটার ভালো গ্রোথ হয়। সেম ওলের ক্ষেত্রে কি হয়, যত সময় গাছটা না মরে যাচ্ছে তত সময় কিন্তু ওল তোলা উচিত না। এবারে ওলটা 5.5 মাসের ফসল, যারা ভাদ্র মাসে ওল তুলবেন তারা তো কিন্তু মাঘ ফাল্গুনে লাগাবেন। আর যারা বীজ ওল হিসেবে রাখবেন, কারণ বীজ ওলটা মানে গাছটা মরে যাওয়ার পর মাটি শুকিয়ে গেলে তো বীজ ওল হারভেস্ট করবে, নির্দিষ্ট সময় আছে। হ্যাঁ, সেটা করতে গেলে তাকে বর্ষাকালে লাগাতে। আর কচুর ক্ষেত্রে? কচুর ক্ষেত্রেও ঠিক তাই। কচুটা যদি আপনি বীজ হিসেবে রাখতে চান তাহলে এই বর্ষাতে বসিয়ে দেবেন, এবং পরেও তো বিক্রিও হবে, প্লাস আপনি করতে পারবেন। এছাড়াও যেটা হচ্ছে যে ওল এবং কচু এখন মোটামুটি সারা বছর বাজারজাত করা যায়। ওলটা এখন সারা বছরই পাওয়া যাচ্ছে, দেখবেন যে আগে শুধু একটা ভাদ্র মাসে ওল পাওয়া যেত, এখন কিন্তু সারা বছরই পাওয়া যাচ্ছে। এবং পাওয়া যাওয়ার একটাই কারণ হচ্ছে এটা সহজে স্টোর করা যাচ্ছে, রাখা যাচ্ছে। মানে কোনো ছাওয়া জায়গাতে যদি আপনি ওলগুলো বিছিয়ে রাখেন, ওলটা কিন্তু আপনার নষ্ট হবে না। যেটা আপনি উল্লেখ করেছেন যে একটা আশার কথা, যে আমাদের এখানকার কৃষক বন্ধুরা অন্য জায়গাতে ওল সাপ্লাই করছেন, আর কি বলবেন ভবিষ্যতের কথা? একেবারে শেষে এসে গেছি আমরা আলোচনা। এখানে যাদের আমি এই কথা বলবো যে যাদের, কারণ এখন তো অনেক এমনি সবজির ক্ষেত্রে প্রচুর লেবার লাগে, লেবারের একটা ক্রাইসিস আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পাহারা দেওয়ার একটা ব্যাপার থাকে, ঠিক। 3 নম্বর হচ্ছে যে ওল, এরপরে সবজিটা হলো তাকে ঠিকমতো যদি বাজারজাত না হয় তাকে স্টোর করার ব্যাপার থাকে। ওল বা কচু এই জায়গাতে কিন্তু ওল কচু যে সহজে এটা স্টোর করে রাখতে পারবে, আর যখন দরকার তখন বিক্রি করতে পারবে। না হলে কাঁচা সবজি হলে কি হবে, সঙ্গে সঙ্গে বিক্রি করে দিতে হবে, তারা দামটা ঠিক মতো পাবে না। এটা একটা দিক। আরটা হচ্ছে যে জায়গাগুলো পড়ে রয়েছে, যেগুলোতে কিছু হচ্ছে না বা উঁচু জমি, সেখানে ওল চাষ করতেই পারে, কচু লাগাতেই পারে। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার একটি আলোচনা উপহার দিয়েছেন ডক্টর দুলাল চন্দ্র মান্না। আর সত্যি শুনলে হয়তো প্রথমে আমরা একটু নাক সিট করি যে বাবা ওল খাই না, কচু সেটাও পছন্দের নয়, অনেকেই করেন, ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আবার নেইও। কিন্তু যে কথাটা বলতেই হবে, যে কটা পয়েন্টস উনি আজকে এখানে তুলে ধরলেন, সব থেকে আমার যেটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে চুরি হবে না, নিশ্চিন্তে চাষ করুন, মাটির নিচের ফসল, এবং লাভের দিকটাও উনি বলেছেন, ফলন বলেছেন, বাজারজাত করার ক্ষেত্রেও সমস্যা নেই। তাহলে সবটাই যখন ভালো, তাহলে কৃষক বন্ধুরা তো নিশ্চয়ই আগামী দিনে ওল কচু চাষ করবেন এবং লাভবান হবেন। বিকল্প চাষে আজ পশুপালন এক নতুন দরজা খুলে দিয়েছে। বহু কৃষক, বেকার যুবক যুবতী, গৃহবধূ পশুপালন করে আজ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন। বীরভূমের মোহাম্মদবাজার থানার শেওড়াকুড়ি গ্রামের লিপিকা সূত্রধর তাদের মধ্যে অন্যতম। স্বামী আর 2 ছেলেকে নিয়ে সংসার লিপিকা দেবীর। স্বামী কুশ সূত্রধর কাঠের কাজ করেন। অর্থনৈতিক অবস্থার হাল ফেরাতে এবং ছেলেদের পড়াশোনার সাহায্যের জন্য বিকল্প আয়ের প্রয়োজন ছিল। হাল ফেরালো পশুপালন। স্থানীয় লোককল্যাণ পরিষদ থেকে মুরগি পালনের প্রশিক্ষণ নেন লিপিকা দেবী। প্রশিক্ষণ শেষে বিনামূল্যে মেলে রোড আইল্যান্ড রেড নামক উন্নত প্রজাতির 5টি মুরগির বাচ্চা। সেখান থেকেই আজ তার বাড়িতে 50টি মুরগি ও তাদের বাচ্চা রয়েছে। লিপিকা দেবী মুরগি বিক্রি করেন না, শুধুমাত্র ডিম বিক্রি করে 500 টাকা আয় করেন। আমি প্রথমে লোককল্যাণ থেকে 5টা মুরগি নিয়েছিলাম দল মারফতে, দিয়ে 5টা মুরগি, এবার আমার দেশি মুরগি ছিল, সেই যখন ওরা বড় হলো ওদেরকে বড় করলাম, খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে ডিম যখন পাড়তে লাগলো তখন আমি দেশি মুরগির দ্বারা ডিমের বাচ্চা তুলতে লাগলাম। আর বাড়িতে খাওয়া হয়, হয়তো ছেলেদের কোনো কিছু দরকার থাকলো তখন হয়তো বললো যে মা আমার এই জিনিসটা দরকার, আমাকে এনে দাও,
তখন আমি হয়তো কিছু ডিম বিক্রি করে দিলাম, দিয়ে আমি ওই পয়সাটা ওদের দিলাম, বললাম যা তোরা নিয়ে আয়। এইভাবে আমি সংসার মেনটেন করি। মুরগি পালনের পাশাপাশি ছাগল, গরু, পায়রা পালন করেন। ছাগল আছে আমার, 3টে ছাগল আছে। ছাগল আরও ছিল, আমি বিক্রি করে দিয়েছি। আর এই গরু 2টো আছে। গরু 2টো মানে একটা বকন বাচ্চা, আর ওটা আর একটা কেবল আবাদ হয়েছে, এখন বেশি দিন হয়নি। মুরগিদের নিয়মিত খাবার দেওয়া ছাড়াও তাদের পরিচর্যাও করেন তিনি। বাড়িতেই হলুদ জল, নিমপাতার জল খাওয়ান নিয়মিত, যাতে কোনো রকম রোগের প্রকোপে আক্রান্ত না হয় মুরগি। প্রয়োজনে মাঝে মাঝে পশু চিকিৎসকের পরামর্শ নেন তিনি। খাওয়া দাওয়ার হলুদ জল দিই, তারপরে নিম পাতা দিয়ে দিই, ওর খুশি মতো খায়। পেঁয়াজ, রসুন হয়তো ছাড়াতে লাগলাম, সব এলো, তখন ওদেরকেও ছাড়িয়ে দিলাম। আমি ওই লোক কল্যাণের থেকে ট্রেনিং থেকেই এগুলো সব জেনেছি। বর্তমানে লিপিকা দেবীর বড় ছেলে কাছের একটি কলেজে স্নাতক স্তরের ছাত্র। ছোট ছেলে মাধ্যমিকের পর গাড়ি সারানোর প্রশিক্ষণ নিচ্ছে। তাদের যাবতীয় প্রয়োজন মেটানোর জন্য লিপিকা দেবী মুরগি সহ অন্যান্য পশুপালনের থেকে প্রাপ্ত আয়ের উপরেই নির্ভরশীল। ছেলে গেলে 500 টাকা মতো ইনকাম হয়, মুরগি বিক্রি না, শুধু ডিমের ওপরে। এখন মুরগির সংখ্যা প্রায় 50টা। বাঁকুড়ার জঙ্গলমহল, তালডাংরা, রায়পুর, রানীবাঁধ, সারেঙ্গা ব্লকে প্রাণী পালনের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের আয় বৃদ্ধির উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার সেখানে ভ্রাম্যমাণ পশু চিকিৎসা কেন্দ্র চালু করেছে, যা রাজ্যের মধ্যে তো বটেই, ভারতেও এই ধরনের ব্যবস্থা প্রথম। বাঁকুড়া জেলার প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা ডক্টর এস.কে. মণ্ডল দূরদর্শনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই কথা বলে জানান, জঙ্গলমহলের এই 4টি ব্লকের অধিবাসীদের বৃহৎ অংশ জঙ্গলের পাতা কুড়োনো এবং পশুপালন করে জীবিকা নির্বাহ করে থাকে। পশুপালনে পশুদের চিকিৎসার জন্য কেন্দ্রীয় সরকার এই জেলাকে 58.32 লক্ষ টাকা মঞ্জুর করেছে, যাতে প্রাণী পালকদের দোরগোড়ায় গবাদি পশুদের রোগ অসুখে চিকিৎসার সুযোগ করে দেওয়া যায়। এই অর্থে ওই 4টি ব্লকের জন্য 4টি ভ্রাম্যমাণ গাড়ি, যাতে 4 জন চিকিৎসক এবং প্রয়োজনীয় কর্মী নিয়োগ করে প্রাণীদের চিকিৎসা করা হচ্ছে। এ পর্যন্ত এই 4টি ব্লকে বেশ কয়েক হাজার গবাদি পশু চিকিৎসা করা হয়েছে। সিমলাপাল ব্লকের কয়েকজন মহিলা ও পুরুষ দূরদর্শনকে জানিয়েছেন, বাড়ির দোরগোড়ায় তাদের পালিত হাঁস মুরগি থেকে গরু ছাগলের চিকিৎসা পাওয়া যাচ্ছে। তাদের এখন আগের মতো প্রাণীগুলিকে নিয়ে কয়েক মাইল হেঁটে পশু হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে হচ্ছে না। এর চাইতে বড় প্রাপ্তি আর কি আছে? আর সবচাইতে বড় কথা, প্রাণী মৃত্যুর হার অনেক কমেছে সময়ে চিকিৎসা হওয়াতে। আগে দূরে যেতে হতো। কত দূরে যেতে হতো এখান থেকে? তোমার যেতে হতো 150 কিলোমিটার দূরে যেতে হতো। পশ্চিমবঙ্গ সরকারের ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসালয় কেন্দ্র আজ আমাদের চরবাজা গ্রামে এসছে। এতে আমাদের অনেক সুবিধা হয়েছে। ডাক্তারবাবুরা সমস্ত গরু, ছাগল, মুরগি, হাঁসের চিকিৎসা করছেন। আমাদের এখান থেকে পশু চিকিৎসালয় অনেক দূরে, গবাদি পশু ওখানে নিয়ে যেতে আমাদের খুব কষ্ট হয়। তার ফলে আমাদের এই ভ্রাম্যমাণ চিকিৎসালয় গ্রামে আসার জন্যে আমাদের সবাইকার খুব উপকার হয়েছে। এখানে ওষুধপত্র সমস্ত রকমেরই পাওয়া যাচ্ছে।
ভিটামিন, কৃমির ট্যাবলেট, আবার অন্যান্য ভ্যাকসিন, তারপরে গরু বন্ধা গরু চিকিৎসা হচ্ছে। তো আমরা এখানে একদম চেষ্টা করছি যাতে একদম প্রত্যন্ত ইন্টেরিয়ার জায়গায় আমরা পৌঁছাতে, যেখানে মানুষ কোনোদিনই পরিষেবা পায়নি, তারা অনেক দিনই বঞ্চিত ছিল, তাদের কাছে আমরা নিজেরা তাদের কাছে পৌঁছে গিয়ে তাদের যে অসুস্থ গরুগুলি ট্রিটমেন্ট করে চলেছি এবং মানে এর ফলে তারা আমাদের কাছ থেকে এইরকম পরিষেবা পাওয়াতে তারাও মানে খুবই খুশি। আমরা এই ভ্রাম্যমাণ মোবাইল প্রাণী চিকিৎসা কেন্দ্রের গাড়িগুলিকে আমরা প্রত্যন্ত অঞ্চলে প্রাণী স্বাস্থ্য শিবির করার জন্য আমরা প্রেরণ করতে সক্ষম হয়েছি এবং এলাকার মানুষ এর দ্বারা ব্যাপক চিকিৎসা পরিষেবার সুযোগ পাবে বলে আমার বিশ্বাস এবং আমরা মনে করি এটা আমাদের জেলা তথা রাজ্য তথা ভারতবর্ষে এই ধরনের কাজ প্রথম শুরু হয়েছে বলে মনে করছি। মূলত জঙ্গলমহলে যে 4টি ব্লক, এগুলি আদিবাসী অধ্যুষিত এরিয়া। এখানে যে মানুষ তাদের রুজি রোজগার বলতে তারা পাতা সংগ্রহ করা, পাতার থালা তৈরি করে এবং সাথে সাথে প্রাণী পালনের সঙ্গে যুক্ত ছাগল এবং মুরগি পালন। আমরা ছাগল এবং মুরগি পালনের ক্ষেত্রে ওদের যে চিকিৎসার অভাব যেগুলো ঘটছিল সেইগুলো এই ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসার কেন্দ্রের দ্বারা তারা যে চিকিৎসা ক্ষেত্রে একটা ব্যাপক সুবিধে পাবে এই বিশ্বাস আমার আছে। এখনো পর্যন্ত আমরা যে জায়গায় রয়েছি তাতে বলা যেতে পারে আমাদের প্রত্যেক মাসে 20টি করে ওরা প্রাণী স্বাস্থ্য শিবির করবে। জঙ্গলমহলের প্রত্যন্ত অঞ্চলে একটি জায়গায় গাড়িটি দাঁড়িয়ে সেই গ্রামের সমস্ত প্রাণীর চিকিৎসা, ভ্যাকসিনেশন এবং তাদের সুপরামর্শ দেওয়া প্রাণী পালনের মাধ্যমে কিভাবে নিজেকে স্বনির্ভর করা যায়, আরও উন্নত হোক এবং আরও যেন সুন্দর পরিষেবা পাই এবং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ওনাদের কোনো কার্পণ্য নাই। রেগুলারই ওনারা আমাদের খোঁজখবর রাখেন। আমাদের দুধ সমিতি বড় হয়েছে, তার জন্য ভিএস সাহেব প্রচণ্ড সহযোগিতা করেছেন গরু পালনের জন্য। এই ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসা কেন্দ্র শুরু হয়েছে জঙ্গলমহলের 4টি ব্লকে, তার মধ্যে সিমলাপাল একটি অন্যতম। তো এক্ষেত্রে যেসব প্রত্যন্ত অঞ্চলে জঙ্গলমহলের মানুষ এই পরিষেবা এতদিন পেতেন না, মানে তাদের পক্ষে দূরবর্তী জায়গা থেকে আমাদের যে সেন্টার সেখানে হয়তো নিয়ে যাওয়া সবসময় সম্ভব হতো না, তাহলে সেক্ষেত্রে তাদের দরজার সামনে এই পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসা কেন্দ্র এবং এখানে একজন ডাক্তারবাবু এবং একজন লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট এর মধ্যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এবং তারা এর মাধ্যমে অলরেডি নানা ধরনের চিকিৎসা পরিষেবা এবং ভ্যাকসিন ইত্যাদি শুরু করেছে এবং আমরা এ পর্যন্ত 5 থেকে 6টি ক্যাম্প করেছি। এটি একটি 7 নম্বর ক্যাম্প। বাজারে বিক্রি হওয়া বহুজাতিক সংস্থার প্যাকেটজাত বীজের থেকে গুণমানে ও ফলনে অনেক ভালো সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে বীজ বাছাই ও সেটা সংরক্ষণ। এই পদ্ধতিতে রাখা বীজ থেকে ফলনও ভালো পাওয়া যায়। স্থানীয় লোককল্যাণ পরিষদ গ্রামীণ কৃষকদের, মূলত মহিলা কৃষকদের কৃষিকাজে উন্নয়নের জন্য ধানের ও অন্যান্য ফসলের বীজ বাছাই ও সংরক্ষণের প্রশিক্ষণ দিয়ে সাফল্য পেয়েছেন। সহজ অথচ উপকারী এই মাধ্যমে অত্যন্ত উন্নত মানের বীজ পাওয়া যায়। প্রথমে ধানকে ভালোভাবে চেলে নিয়ে অপুষ্ট ধানকে বাদ দিতে হবে। এরপর একটা বড় পাত্রে জলের সাথে ভালোভাবে নুন মেশাতে হবে। নুন জলের সাথে ঠিকভাবে মিশেছে কিনা পরীক্ষা করার জন্য একটা ভালো ডিমকে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। যদি দেখা যায় যে ওই ভালো ডিমটি জলে ভেসে উঠেছে, তাহলে বুঝতে হবে নুন মেশানো জল তৈরি হয়ে গেছে। এবার নুন মেশানো জলে চেলে রাখা ধানগুলোকে ডোবাতে হবে। জলে ফেলার পর যেসব ধান ভেসে উঠবে সেগুলোকে তুলে নিয়ে ফেলে দিতে হবে।
জলের নিচে ডুবে থাকা ধানকে এবার তুলে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। ধানকে ভালোভাবে ধোয়ার পর সেটাকে আবার টাটকা গোমূত্রে ডোবানো প্রয়োজন। এতে ধানের বীজে ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ হয় না। এরপর ওই শোধন করা বীজকে রোদে শুকিয়ে নিয়ে মাটির পাত্রের মধ্যে অল্প কাঠকয়লা দিয়ে সংরক্ষণ করতে হবে। কাঠকয়লা দেওয়ার ফলে জলীয় বাষ্প বীজের কোনো ক্ষতি করতে পারে না। এই বীজ পরের বছরের ব্যবহারের জন্য রেখে দেওয়া হয়। দেশীয় পদ্ধতিতে এই বীজ সংরক্ষণের ফলে শুধু যে কৃষকদের বাজার থেকে বেশি দামে প্যাকেটজাত বীজ কেনার থেকে বাঁচায় তাই নয়, তাদের আরও অনেক ভালো জাতের বীজ সহজেই পেতে সাহায্য করে। এই সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। প্রথমে 24শে জুলাই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। 25শে জুলাই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। 26শে জুলাই সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 27শে জুলাই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 28শে জুলাই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। 29শে জুলাই সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সবশেষে জানাচ্ছি 30শে জুলাইয়ের আবহাওয়ার পূর্বাভাস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার খবর শেষ হলো। এখন জানাচ্ছি আবহাওয়া ভিত্তিক কৃষি পরামর্শ। পাট চাষের ক্ষেত্রে চাষি ভাইদের বলা হচ্ছে এই সপ্তাহে ভারী ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং জমির অতিরিক্ত জমা জল বার করার জন্য নালি তৈরি করতে হবে। পাট গাছে ফুল আসার সময় চুষা কীটপতঙ্গ পাট গাছের কিছু অংশ ক্ষতি করতে পারে, তাই পাট গাছে ক্ষতিগ্রস্ত অংশ ছিঁড়ে ফেলে দিন। যে সমস্ত চাষি ভাইরা আউশ ধান রোপণ করেছেন তাদের জানানো হচ্ছে এই সপ্তাহে ভারী ও মাঝারি বৃষ্টিপাত হবার সম্ভাবনা আছে। এই আবহাওয়ায় ধান চারা গাছে ঝলসা রোগ হতে পারে, তাই এর প্রতিবিধান হল 1 গ্রাম কার্বেন্ডাজিম প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে 2 বার পরিষ্কার আবহাওয়ায় স্প্রে করুন। ধান চারা লাগানোর ক্ষেত্রে জানানো হচ্ছে মূল জমিতে ধান চারা গাছ লাগানো শুরু করে দিন এবং এই সময় জমিতে 8.3 কেজি ইউরিয়া সার, 48 কেজি ফসফরাস এবং 15.3 কেজি পটাশ প্রতি বিঘা জমিতে প্রয়োগ করুন। ধান চারা গাছ লাগানোর পর জমিতে 2 সেন্টিমিটার করে জল ধরে রাখবেন। ভেন্ডি চাষের ক্ষেত্রে জানানো হচ্ছে এই সপ্তাহে মাঝারি বৃষ্টিপাত হবার সম্ভাবনা আছে, তাই জমির অতিরিক্ত জমা জল বার করার জন্য নালি তৈরি করুন। ভেন্ডি চাষে
চুষা কীট পতঙ্গে ক্ষতি করেছে সেই অংশ ছিঁড়ে ফেলে দিন এবং নিম তেল 2 মিলি প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করুন। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।